দর্শক কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেকবার দেখা যায় আপনারা আমাকে অন্য একটা অনুষ্ঠানে দেখেন একুশেরসংবাদ.com এর। আজকে অন্য আরেক ধরনের অনুষ্ঠান আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে সমসাময়িক ও আইন অঙ্গন, এবং আমাদের আজকের অতিথি হচ্ছেন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শাফায়েত হোসেন সজীব। আচ্ছা ভাইয়া, স্বাগত আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা ভাইয়া, যেহেতু অনেকদিন যাবত এই আইনি পেশায় সঙ্গে যুক্ত আছেন, সো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো কেন এই পেশাটাই বেছে নেয়া? আসলে আইন পেশাটা হচ্ছে খুব যেটাকে বলে, যেটা সমাজের বিবেকবান মানুষের আর কি, এটা হচ্ছে রয়্যাল পেশা বলে আর কি। আচ্ছা, তো এটা তো ইন্টারন্যাশনালি আসলে রয়্যাল পেশা বলে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি? না, বাংলাদেশের ক্ষেত্রেও এটা রয়্যাল। হচ্ছে যে মানুষ যেভাবে এটাকে ইউজ করে, সেটা হচ্ছে যে পেশার মানটা ধরে রাখাটা যার যার কাছে একজনের কাছে। আমি যদি আমার মানটা ধরে রাখতে পারি, তাহলে আমার কাছে পেশাটা রয়্যাল পেশা। এবং আমার মনে হয় যত পেশা আছে তার থেকে আমার পেশাটা বেটার, বেস্ট, সবার থেকে বেস্ট প্রফেশন বলে মনে হচ্ছে। অ্যাজ এ লয়ার সমাজের মানুষের উপকার করা যায় এখানে, বিনা পয়সায় মানুষকে উপকার করা যায় এখানে, এটা অন্য কোনো পেশাতে নেই। আচ্ছা, এই যে আপনি একটা প্রসঙ্গ তুলে নিয়ে আসলেন যে বিনা পয়সায় উপকার করা যায়, কিন্তু যে কথাটা আমাদের সমাজে কম বেশি প্রচলিত সেটা হচ্ছে যে একটা অ্যাডভোকেট দাঁড় করালেই লক্ষ টাকা দিতে হয়। তো এটার সাথে আসলে কতটুকু আপনি একমত? না, এটা ঠিক না। এটা হচ্ছে যে একটা অ্যাডভোকেট দাঁড় করালে 1 লক্ষ টাকা বা অনেক টাকা ফিস দিতে হয়, ঠিক তা না। এরকম অনেক লয়ার আছে যারা বিনা ফিসে মানুষের জন্য অনেক অনেক বড় বড় উপকার করে। আমাদের বাসেত মজুমদার ছিল যে গরিবের আইনজীবী বলতো বাসেত মজুমদার স্যার। তো সুতরাং যে অনেক বেশি ফিস লাগে তা না। অনেক বড় বড় নাম করা আইনজীবী আছে, যেমন আমাদের বেশি আমিরুল ইসলাম স্যার ফ্রিতে মামলা করছে, এরকম বহুত রেকর্ড আছে। আমাদের ডক্টর কামাল হোসেন স্যার ফ্রিতে মামলা করছে বিনা পয়সায়। এখানে হচ্ছে যে আমি একটা মানুষকে শুধু আমার একটা মৌখিক সাবমিশন দিয়ে একটা মানুষকে অনেক ধরনের বড় ধরনের উপকার করতে পারি শুধু আমার মুখের কথা দিয়ে, যেটা অন্য কোথাও আমার এখানে 1 পয়সা ইনভেস্টও করতে হবে না। তো একটা মানুষকে আমি শুধুমাত্র আমার মুখের 2-3টা কথা দ্বারা একটা মানুষকে উপকার করতে পারি, যেখানে ফিসের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, যে কথাটা আমি আগেও বলেছি যে আপনার শুরুটা আসলে কিভাবে হলো, যে রয়্যাল পেশা সে সম্পর্কে তো আমরা জানলাম, কিন্তু আপনার এই পেশায় আসার পেছনে অনুপ্রেরণাটা কে ছিল? আসলে আমার এই পেশায় আসার পেছনে অনুপ্রেরণা হচ্ছে আমার মা। সবসময় বলতো যে আমার ছেলেকে উকিল বানাবো আর কি। সেই মায়ের অনুপ্রেরণা আসা, বাবার অনুপ্রেরণা আসা, মা বাবার অনুপ্রেরণা ছিল যে উকিল বানাবো। আর আমি ছোটবেলা থেকে হচ্ছে এই পেশার লোকজনকে একটু দেখেছি আর কি। এই কারণে হচ্ছে যে আমার এই পেশায় আসা। আমি 2006 সালের 1 জুলাই মূলত প্রথমে কোর্টে আসি, কোর্ট অঙ্গনে আসি। আমি অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্টে অ্যাডভোকেট হই 2008 সালে। তারপরে 2008 সালের ঢাকা আইনজীবী সমিতি থেকে আমি 2013-14তে এক্সিকিউটিভ কমিটির মেম্বার নির্বাচিত হই। তারপরে আমি 2013 সালে সুপ্রিম কোর্ট বারের মেম্বারশিপ পাই, সদস্য পদ লাভ করি। তারপরে আমি 2023-24-এ সুপ্রিম কোর্ট বারের এক্সিকিউটিভ কমিটির দায়িত্ব পালন করেছিলাম। বাহ, আপনার মানে এই যে এত বড় আমি লেগেসি বলবো, তো এই বিষয়টা আপনাকে দেখে কেন বোঝা যায় না? মানে আপনি খুব, আমি কি বলবো, ব্যাক ক্যামেরা আমি যেটা দেখছিলাম, আপনি খুব আপনার মতো করে সোবার একটা মানুষ, দেখে বোঝা যাচ্ছে না। জাস্ট আপনি আপনার মতো আছেন। হয়তো সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, কেন এটা বোঝা যায় না কেন? আপনি কি সবসময় না, আমি চেষ্টা করি আর কি যে আমার বিষয়টাগুলো খুব ইজি রাখতে। ওই যে বললাম না যে লয়ার মানে যে লক্ষ টাকা বা জটিল কিছু, এমনটা না, কিছু না, মানুষ ভয়ঙ্কর কিছু না, বা মানুষের কাছে যে কথা বলতে গেলে তাকে টাকা দিতে হবে, বিষয়টা এরকম না। পরামর্শ নিতে হলে যে তাকে ফিস দিতে হবে, পয়সা দিতে হবে, বিষয়টা এরকম না। খুব ইজি সব বিষয়গুলো। আমি নিজেও যেরকম খুব একদম সাধারণ, ওই গ্রাম থেকে উঠে আসা এক ছেলে, ঠিক সেরকম আমি পেশাটাকে ওইভাবে নিচ্ছি, খুব ইজি এটা। এবং খুব পেশাটা আমার কাছে আমার সবার থেকে উপরে পেশা। আচ্ছা, একটা বিষয় কিন্তু খুব প্রচলিত, সেটা হচ্ছে যে একজন অ্যাডভোকেট কোটি কোটি টাকা ইনকাম করতে পারে। ইজ ইট ট্রু?
এইখানে দুই রকম বক্তব্য আছে। কোটি কোটি টাকা যে ইনকাম করতে পারে, ইনকাম করে অনেকে করছে না যে তারা কেউ করছে, কিন্তু এখানে করাপশনটা কিন্তু কম। একজনের হয়তো তার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে অনেকে অনেক রকম ইনকাম করে, মেধার পরীক্ষা দিয়ে, মেধা পরিশ্রম করে ইনকাম করে আইনজীবীরা। কিন্তু আপনি দেখবেন, আমি বলি যে সমাজে আমাদের 60,000 আইনজীবী আছে সারা বাংলাদেশে, কেউ কেউ দেখবেন না যে 100 কোটি টাকার মালিক, এরকম খুব কম আছে। 1000 কোটি টাকার মালিক তো নেই। তারপরে ধরেন হয়তো, অথচ অন্য অন্য পেশায় কিন্তু অনেক, আমি যদি বলি যে আমি সরকারি যারা জব করে তারা কত টাকা বেতন পায়, অথচ কেউ বললে যে শুনছেন অমুকে রিটায়ার্ড করছে, অমুকে এইটা, এবং তাদের দেখা যায় যে কি বলবো, ডিপ্লোম্যাটিক জোন গুলোতে তাদের বাসা একদম নির্ধারিত থাকে, নিজের বাসা, সেটাও অনেক টাকার মালিক। অ্যাপার্টমেন্ট গুলো। আইনজীবীর অনেক কষ্ট করে, অনেক আইনজীবী আছে অনেক রকম কষ্টের মধ্যে আছে, এখন অনেক কষ্টের মধ্যে আছে। তাদের ওরকম একটা, হয়তো ঢাকা শহরে ছোটখাটো অনেক অনেক আইনজীবীর একটা বাড়ি আছে বা কারো একটা ফ্ল্যাট আছে, বা আহামরি যে তারা অনেক টাকা পয়সার মালিক তা না। একজন মানুষের সুস্থ থাকতে হলে, ভালো থাকতে হলে যা লাগে, একজন আইনজীবী যদি 20 বছর 25 বছর প্র্যাকটিস হয় বা 30 বছর প্র্যাকটিস হয়, তার ওইটা হওয়ার মতো হয়তো একটা মিনিমামটা হয়, চলতে পারে এরকম আর কি। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের নাম যেহেতু সমসাময়িক বিষয় এবং আইন অঙ্গন, তো এখন একটু আইন অঙ্গনে চলে যাব। হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠানের প্যাটার্নটা হচ্ছে আমরা একজন অ্যাডভোকেটকে ইনভাইট করি এবং তিনি নির্দিষ্ট একটা টপিকের উপর আমাদের যারা দর্শক আছেন তাদেরকে একটু টুকিটাকি সলিউশন দিয়ে যান, যে এই বিষয়গুলোর সাথে তারা কিভাবে ডিল করবে। তো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েদেরকে অ্যাবিউজ করার যে ব্যাপারটা হয়, হ্যাঁ, বা ছেলেদেরকেও কিন্তু এখন বিভিন্ন ভাবে অ্যাবিউজ করা হচ্ছে। এই বিষয়গুলো আসলে কিভাবে ডিল করা উচিত, বা একজন অ্যাডভোকেট হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের একটা স্পেশাল আইন আছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন। এটা 1995-এ প্রথমে হয়েছিল, পরে এটাকে সংশোধন হয়েছে 2003-এ সংশোধন হয়েছে। বিষয়টা হচ্ছে কি, এই নারী শিশু একটা সেকশন আছে 9(1), এটার সাথে 9(4) পর্যন্ত আছে, 9(4) খ, অনেকগুলো বিষয় আছে। তো প্রলোভন দেখিয়ে হয় কি, যদি এখানে যদি কেউ এরকম প্রলোভনে পড়ে যদি কোনো রকম কোনো নারী অ্যাবিউজ হয়, বা শারীরিকভাবে অ্যাবিউজ হলো বা রেপ হলো, এই 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 তারপরে নারী শিশুতে 10 আছে, তারপরে নারী শিশুতে অনেকগুলো সেকশন আছে এরকম। যদি সে প্রলোভনে পড়ে কোনো রকম কোনো প্রবলেমে পড়ে, তাহলে তার জন্য নারী শিশু আইনে তার জন্য সমাধান আছে, তার জন্য যথেষ্ট পানিশমেন্টের ব্যবস্থা করতে পারবে সে। ওই যে তাকে প্রলোভন দেখিয়েছে, যে তাকে প্রলোভন দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে কোনো রকম সুবিধা নিয়েছে বা কোনো রকম শারীরিক অ্যাসাল্ট করছে, তাহলে সে এই আইনের মাধ্যমে সে প্রতিকার পাবে। আচ্ছা, এই বিষয়ের মধ্য দিয়ে কিন্তু একটা ব্যাপার আমি আরেকটু ক্লিয়ার হতে চাই। কিছু কিছু বিষয় এমন হয় যে মেয়েরা বা ছেলেরা দুজনেই মিউচুয়ালি মানে মতামতের সঙ্গে তারা একটা সম্পর্কে আছে, তারপরও দেখা যায় অনেক সময় এরকম কেস নিশ্চয়ই আপনারা ফেস করেন যে তাকে বলেছে যে আমাকে সে অ্যাবিউজ করছে। আমাদের দেশের আসলে আমাদের এই সাবকন্টিনেন্টের বিষয়টা কি, যে আমাদের দেশের আইনটা যে ঘটনার পরে পুলিশ ইনভেস্টিগেশন করে, অর্থাৎ মামলা করার পরে। অন্যান্য দেশে যে মামলা করবেন আপনি, আমেরিকাতে হচ্ছে যে মামলা করবেন, অভিযোগ দিবেন, আগে ইনভেস্টিগেশন করবে, তারপরে হচ্ছে তারা মামলাটা করবে। আর আমাদের দেশে তার উল্টাটা। তো সেক্ষেত্রেও যে একটা রিলেশনে আছে একটা মেয়ে একটা ছেলে, তারা বয়স হয়েছে যথেষ্ট, 18 বছর, মেয়ে 18 বছর পার হয়ে গেছে। আমাদের সে আইনটা হচ্ছে যে 18 বছর পরে যদি কোনো মেয়ে তার কোনো রিলেশনে জড়ায়, সেখানে যদি কোনো শারীরিক সম্পর্ক হয়, তাহলে তাকে ধরে নিতে হবে যে সে ওই প্রলোভন দিয়ে নিয়েছে। যদি সে এই প্রতারণার আশ্রয় ছেলেটা না নিত, তাহলে মেয়েটাকে এইভাবে অ্যাবিউজ করতে পারতো না। তো প্রতারণার আশ্রয় নিলে তার জন্য ওই বললাম যে সেকশন আছে 9(1) আছে, সে সরাসরি কোর্টে মামলা করতে পারবে, থানায় মামলা করতে পারবে। কিন্তু সমস্যাটা হলো কি, এখানে আমাদের দেশে এই যে কনসেন্টিং যদি হয়, আর প্রাপ্তবয়স্কদের যে রিলেশন, সেইখানে যদি কনসেন্টের মাধ্যমে হয়, প্রথমে কনসেন্টের মাধ্যমে হলো রিলেশন, তারপর হয়েছে, কিন্তু পরবর্তীতে মেয়ে হয়তো বললো যে না, আমাকে প্রতারণার আশ্রয় নিয়ে করছে। তো সেগুলো বিচার বিশ্লেষণের বিষয়, তো কোর্ট এগুলোকে প্রথমে খুব একটু সফটলি দেখে। বিশেষ করে আন্ডার এজ হলে খুব কঠিন
কোড এখানে খুব কঠিন, কিন্তু যদি ওভার এজ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোড একটু সফট থাকে, যেটা আসলে কারণ ওই কথাটা যে প্রলোভন দিছে বা প্রতারণা করছে বা যে তাকে যে পটায় নিছে এই বিষয়গুলো প্রমাণের বিষয়, তখন এই বিষয়গুলোতে একটু সফট। সেম বিষয়গুলো কিন্তু আমাদের দেশে প্রচলিত এখন খুব দেখা যাচ্ছে যে ছেলেদের ক্ষেত্রেও এই জিনিসগুলো হয়। হ্যাঁ, কিন্তু ছেলেরা বলে যে আমরা বিচার পাই না বা ন্যায় বিচার আমাদের সাথে হয় না। এটা আসলে আপনি আপনার জায়গা থেকে কতটুকু মানে কি বলবো, কিভাবে আপনি ডিফাইন করবেন? এটা হচ্ছে কি, আমাদের দেশে আইনটা হচ্ছে, আমাদের এই সমাজটা হচ্ছে পুরুষ শাসিত সমাজ। জি, যেহেতু সমাজটা পুরুষ শাসিত, এই যে এই ছেলেরাও যে অ্যাবিউজ হয়, এই কারণে ছেলেদের জন্য কোনো আইন এখনো তৈরি হয়নি। ছেলেদের ক্ষেত্রে একটা জায়গায় ছেলেরা তারা প্রতিকার পাবে, সেটা হচ্ছে যে যদি ধরেন যে এক ধরনের মামলা ইদানিং খুব হয়, যেটা হচ্ছে যৌতুক চেয়ে মারধর করা। যেটা যৌতুকের দাবিতে মেয়েও মামলা করতে পারে, মেয়ের বিরুদ্ধে ছেলেও মামলা করতে পারে, অর্থাৎ স্ত্রীর বিরুদ্ধে ছেলেও মামলা করতে পারে। আচ্ছা, এই বিষয়টা একটু আমাদের দর্শকদেরকে একটু ক্লিয়ার করবেন যে একটা মেয়ে তো মামলা করতে পারে, ঠিক আছে, বাট ছেলে আসলে এই বিষয়টা কিভাবে মামলা করছে বা কিভাবে হ্যান্ডেল করছে? ছেলে ওই যৌতুক আইনের 3 ধারায় ছেলে মেয়ে বলা নাই, ওখানে বলা আছে বর কনের কথা বলা আছে, তো সেখানে শুধু যৌতুকের কথা বলেছে। যৌতুক ছেলেও চাইতে পারে, মেয়েও চাইতে পারে। এখন তো এই যুগ পাল্টে গেছে, এখন মেয়েরাও চায় এখন দিতে হবে বা চায়। সুতরাং ছেলের আইনগত যদি অধিকার, তাহলে তার ওইখানে আছে, ওইখানে সে যেমন ওয়াইফ যেমন হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করতে পারে, হাজবেন্ড ওয়াইফের বিরুদ্ধে মামলা করতে পারে। কিন্তু এছাড়া যেগুলো যদি ছেলেরা অন্যভাবে অ্যাবিউজ হয়, সেক্ষেত্রে আমাদের দেখা, কিছুদিন আমি একটা চলচ্চিত্র অভিনেতা একটা কোথায় গাজীপুরের কোথায় যেন একটা সেন্টারে, রিহ্যাবিলিটেশন সেন্টারে ছিল, সেখানে ওই ছেলেটাকে, ওই রিহ্যাবিলিটেশন সেন্টারের মালিক মহিলা ছিল, সে অ্যাবিউজ করছে। কিন্তু এটার জন্য আমাদের দেশে এখনো ওইরকম আইন হয় নাই যে মেয়ে যেমন নয়রাকে মামলা করতে পারে, সে যদি অ্যাবিউজ হয়, শারীরিকভাবে অ্যাবিউজ হয়, তাহলে কিন্তু ছেলের জন্য এটা এই ধরনের আইন আমাদের। আচ্ছা, আপনার কি মনে হয় যে ছেলে যদি এরকম অ্যাবিউজের শিকার হয়, সেক্ষেত্রে কোন ধরনের আইনি পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আমাদের দেশের সংবিধান ব্যবস্থাটা ঠিক করা উচিত কিনা, বা এখানে আসলে কন্ট্রিবিউশন করা উচিত কিনা তাদের? সংবিধান না, এখন মূলত সমস্যাটা হচ্ছে, বললাম আমরা যেহেতু পুরুষ শাসিত সমাজ, সেখানে নারীরাই খুব বেশি অ্যাবিউজ হয়, নারীরাই এই ভায়োলেন্স। কিন্তু এখন যদি দেখা যায় কম বেশি তো এগুলো হচ্ছে, একজন ছেলে হচ্ছে, সেক্ষেত্রে ছেলেদের জন্য আমার মনে হয় এখন দুই একটা সেকশন, যেমন ওই নারী শিশু যেমন যৌতুক ডাউরি প্রভিশন একটা যেমন যে সংশোধন হয়েছে, সেখানে ওই যে ছেলে মেয়ে দুজনে, হাজবেন্ড ওয়াইফ দুজনেই তার যে যার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় এখানেও দু একটা ধারা সংযোজন করা দরকার। নারী শিশু আইন যেগুলো, নারী শিশু ক্ষেত্রে, যেমন শিশু যদি অ্যাবিউজ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ব্যবস্থা নিতে পারে, স্টেপ নিতে পারে। ছেলে শিশু যদি অনেক সময়, বিশেষ করে আপনি ইদানিং না মাদ্রাসার ছেলেদেরকে অ্যাবিউজ করা হচ্ছে, আমি এই প্রসঙ্গে আসলে আসতেই চাচ্ছিলাম। সেইটা কিন্তু আমার ওই 9 করতে পারে, 9-1 করতে পারবে, নারী শিশু আইনের 9-1 ধারা করতে পারবে। কিন্তু ছেলে শিশু বাদ দিয়ে যদি বড় হয়, তাহলে কিন্তু সে যদি অ্যাবিউজ হয়, তাহলে তার জন্য কোনো আইন নাই আমাদের দেশে। তার জন্য আমার মনে হয় কিছু একটা আইন হয়তো ভবিষ্যতে হবে। আচ্ছা, ঠিক আছে, এবার আবার একটু আপনার প্রসঙ্গে আসবো। আপনি কিন্তু অনেক মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত আছেন। আমাদের একটা সোর্স আছে, আমরা সেই সম্পর্কে, আপনার সম্পর্কে একটু রিসার্চ করে এসেছি, তো সেই সম্পর্কে একটু শুনবো। না, আসলে আমাদের আইন অঙ্গনে যারা আছে, আইনজীবীরা কিন্তু মানবিক দিকটা খুব বেশি দেখে। আমি যতটা দেখেছি যে আইনজীবীরাই কিন্তু, মানে আপনি আমাদের অনেক প্রমিনেন্ট লয়ার আছে যারা সমাজে অনেক ধরনের অবদান আছে। আমাদের বেস্ট রফিকুল হক স্যার, যেমন আবদিন হাসপাতাল, তারপরে এই যে ক্যান্সার হসপিটাল আছে, এইগুলো, হাসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল, এগুলোতে কিন্তু আমাদের বেস্ট রফিকুল হক স্যারের অনেক অবদান আছে। আমাদের অনেক আইনজীবীদের অনেক ট্রাস্ট আছে। তো আমরা আইনজীবী, আমরা যেমন খুব মানুষের দুর্দশাগুলো দেখি, সেক্ষেত্রে আমাদের উচিত, সব মানুষের উচিত মানুষের সমাজে উন্নয়নের ভূমিকা রাখা। আমাদের গ্রামে মানুষজন দেখবেন যে খেতে পাচ্ছে না, বা একজনের মেয়ে পড়াতে পারছে না, সেই সবগুলোতে আমি আসলে এই বিষয়গুলো কন্ট্রিবিউট করার চেষ্টা করি। আমি আমার এলাকার অনেক মসজিদ আছে, যেখানে মাদ্রাসা আছে,
তারপরে কেউ আমার কাছে এসে ফেরত গেছে এরকম কোনো রেকর্ড নাই। আমি যা পারছি কম হলেও দিছি, আমি চেষ্টা করি কিছু করতে। আচ্ছা, আমরা চাই স্যার আপনি অনেক বেশি বেশি করে হচ্ছে এরকম ডোনেশন দেন, যেন আমাদের আশেপাশে যারা আসলে আপনার মতো মানুষদের যাদের প্রয়োজন তারা যেন ইজি মনে করে বিষয়টা। কারণ আমরা যারা আছি, আমরা যদি সাধারণ পরিবারের কথা বলি তখন কিন্তু আমরা অনেক কিছু মনে করি। ফর এক্সাম্পল রিসেন্ট আমার তনু হত্যা মামলা নিয়ে একটু কথা হয়েছিল সামহাউ, যেহেতু আমি একজন রিপোর্টার, সেই সুবাদে কিছু রিপোর্ট কালেক্ট করার ক্ষেত্রে তখন বলল যে মানে তাদেরই পরিবারের একজন সদস্য বলল যে এই সব বিচার তো আসলে আমাদের জন্য না, আমাদেরকে কে বিচার মানে সাহায্য করবে, এরকম একটা বিষয়। তো এই ধরনের মানুষ যারা আছেন তাদেরকে আপনি কিভাবে সলিউশন দিবেন? না, বিচার কেউ যদি অন্যায় করে তার বিচার আছে, বাংলাদেশে বিচার আছে। বাংলাদেশের বিচার বিভাগ কিন্তু অনেক রিচ, অনেক নাম করা, অনেক বিচার, অনেক নাম করা জাজমেন্ট আছে আমাদের বিশ্বে। অনেক দেশ এগুলোকে দেখে, আমাদের অনেক বড় বড় বিচার আছে, অনেক সুনাম আছে যে বিচারের ক্ষেত্রে। আমাদেরকে যদি একটু স্যার এক্সাম্পল দিয়ে যদি বলতেন তাহলে দর্শক ক্লিয়ার হয়ে যেত বিষয়টা। বিডিআর বিদ্রোহের যে বিচার, এত বড় এতগুলো মানুষের বিচার বিশ্বে আর কোথাও দেশে কোনো দেশে করতে পারেনি, কিন্তু আমরা কিন্তু সমাপ্ত করতে পারছি। আমাদের একটা ভাওয়াল রাজার একটা ইয়ে নিয়ে বিচার, এটা নিয়ে অনেক বিশ্বে অনেক দেশে এটাকে রেফারেন্স হিসেবে দেখে। তারপরে আমাদের অনেক বড় বড় জাজমেন্ট আছে দেশের। সুতরাং যে তনু হত্যার বিচার মানুষ পাবে না ঠিক তা না, তাকে হয়তো একটু ধৈর্য ধরতে হবে। আমাদের হয়তো যাদের টাকা আছে তারা কিন্তু যদি অপরাধ করে তাহলে অপরাধ করে তারা পার পাওয়ার অনেক রাস্তা খুঁজে। আচ্ছা, এই যে এই একটা প্রসঙ্গ আপনি নিয়ে এসেছেন, সরি টু ইন্টারাপ্ট, কথার প্রসঙ্গে আসলে কথা চলে আসে যে এই যে বাংলাদেশে যে জিনিসটা হয় বা কথাটা আমরা শুনি, কিছুটা তো অবশ্যই আমাদের কানে আসে যে যাদের টাকা আছে তারা খুব ইজিলি মুভ করতে পারে, তারা হাতে মানে বিচার আসলে তাদেরই, এরকম কথাও কিন্তু আছে। আসলে কি তাই? আসলে ঠিক তা না। তারা হয়তো একটা সময় একটা সুবিধা নিতে পারে, হয়রানি করতে পারে, কিন্তু যদি সে অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, কিন্তু সে দিন শেষে সে বিচার পাবে। এদেশে সেই বিচার হয়, বিচার হচ্ছে। এখন হয়তো এখন তো একটু গরমিল অবস্থায় আছে দেশ, এটা আমরা জানি, ক্রান্তিকাল চলছে, এখন হচ্ছে না, কিন্তু বিগত আমলেও বিচার হয়েছে, বিগত সময় বিচার হয়েছে। হয়তো তারা একটা সুবিধা নেওয়ার চেষ্টা করে, একটা ইলিগাল সুবিধা। এদেশে তো অনেক অবৈধ কর্মকাণ্ড হয়, সেই দিক থেকে একটা সুবিধা তারা নিতে পারে, কিন্তু দিন শেষে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় দেশে। দিন শেষে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এবং আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে চাইবো যে আমাদের দেশের নাগরিক যারা আছেন তারা সুষ্ঠু বিচার পাক। স্যার, গল্পের আড্ডায় আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। দর্শকদের বলবো, যারা আমাদের ছাত্র ভাইদেরকে বলবো যে আপনারা ছাত্রর মতোই আচরণ করুন। আমরাও ছাত্র ছিলাম, আপনারা মফ কিলিং এ যাবেন না প্লিজ। আর আমার বর্তমান সরকারকে বলবো, আপনারা সংস্কার করেন, আমাদের কোনো আপত্তি নাই, যৌক্তিক সংস্কার করেন, আর ল অ্যান্ড অর্ডারের দিকে একটু খেয়াল করবেন প্লিজ। আমার আজকে দেশের মানুষ অতিষ্ঠ এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে। দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, দিনে দুপুরে মানুষকে পিটিয়ে মেরে ফেলছে। আসুন আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। একই সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন 21ersongbad.com এর ডিজিটাল প্ল্যাটফর্মে।